নমস্কার, কথা ও কবিতায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের পাঠ করে শোনাব নতুন ধারাবাহিকের গল্প পাঠ। উপন্যাসের নাম আমি তো ভালোবাসি তোকে। ভালোবাসার টানাপোড়েন আর আবেগেই গল্পটি আশা করি আপনাদের হৃদয়ে জায়গা করে নেবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্পের চতুর্থ পর্ব। ভোরবেলা থেকেই বাড়িতে রান্নার ধুম পড়ে যায়। তিন ভাই সকাল সকাল খেয়ে অফিসে চলে যায়। মিমা রাধিও স্কুলে চলে যায়। মেঘ ঘুম থেকে উঠে 8টায়। রাত জাগার কারণে সকালে উঠতে পারে না সে। মাঝে মাঝে গোসল করে খেয়ে বের হয়, মাঝে মাঝে এমনিতেই চলে যায়। 10টা থেকে 2টো পর্যন্ত বাহিরের কোচিং, তারপর টিউশন শেষ করে বাড়ি ফেরে। ফ্রেশ হয়ে খেয়ে ঘুমোয় একটু। বিকেলে একটু হই হুল্লোড় করে তারপর পড়াশুনো করে। এই তার বর্তমান জীবন। আজও তার ব্যতিক্রম হলো না। খেয়ে কোচিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। বাসার গাড়িয়েই তাকে দিয়ে আসে, আবার কল দিলে গিয়ে নিয়ে আসে। ঠিক 12টায় ঘর থেকে বের হয় আবির। ধীর গতিতে নিচে আসে। চিন্তিত মুখ দেখে মা মালিহা খান ভীতস্বরে ছেলেকে জিজ্ঞেস করেন, কিছু হয়েছে তোর বাবা? আবির মুখের ভারী ভাব বজায় রেখে উত্তর দিলেন, কিচ্ছু হয়নি, খেতে দাও। ছেলেবেলার চঞ্চলতার ছিটে ফোঁটাও নেই ছেলেটার মধ্যে। এটা ভেবেই বরাবর হতাশ হচ্ছেন মালিয়া খান। হঠাৎ চোখ পড়ে ছেলের হাতের ব্যান্ডেজের দিকে। হাতটাও ফুলে গেছে অনেকটা। আবির খাবার খাচ্ছে আর তার মা শান্ত স্বরে ছেলেকে বোঝাচ্ছেন, এটা করো না, সেটা করো না। মনে হচ্ছে 5 বছরের শিশু, সে আগুনে পানি চেনে না। যদিও বাবা মায়ের কাছে সন্তানরা সারা জীবন শিশুই থাকে। খাওয়ার শেষে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় আবির। মেঘ বাড়ি ফিরেছে 1 ঘন্টা হবে। শাওয়ার নিয়ে নিচে এসেছে খেতে। খাওয়া শেষ। তানভীর রুম থেকে ছুটে এসে জিজ্ঞেস করে, বড় আম্মু, ভাইয়া কোথায়? আতঙ্কে উঠেন মালিয়া খান। ও তো 2-3 ঘন্টা আগেই খেয়ে বের হয়ে গেছে। কেন? ইস, মিস করে ফেললাম। মালিয়া খান বলল, কি হয়েছে বাবা? মেঘ নীরবে তাকিয়ে ভাই আর বড় আম্মুর কথোপকথন শুনছে আর বোঝার চেষ্টা করছে ঘটনাটি কি। তানভীর ভাইয়াকে কল দিয়ে জিজ্ঞেস করে, কোথায় আছো? আবির কি যেন বলল, শোনা যায়নি। তানভীরের চোখে মুখে উত্তেজনায় স্পষ্ট। বড় আম্মু, আম্মু, কাকিমণি, বাহিরে চলো। কেউ প্রশ্ন করার আগেই তানভীর ছুটে গেল বাহিরে। তার পেছন পেছন মিম, আদি, মা, কাকিমা সবাই দরজা পর্যন্ত গেল। সবার পেছনে মেঘেও গেল সেখানে। এরই মধ্যে বাইকে বাড়ি ঢুকলো আবির। নীল রঙের চকচকে একটা সুন্দর বাইক, হেলমেটটাও নীল। হেলমেট খুলতে খুলতে তাকায় বাড়ির মানুষের দিকে। মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে কবে দেখেছিল আবিরকে? সেই আবিরের সাথে এই আবিরের চেহারার কোনো মিল নেই। হেলমেট খুলতেই চুলগুলো এলোমেলো হয়ে গেছে আবিরের। চোখে সানগ্লাস, নেভি ব্লু রঙের শার্ট, কালো প্যান্টের সাথে ইন করে পরেছে। হাতে কালো ফিতার একটি ঘড়ি, পায়ে শু জুতো। আপাদমস্তক দেখলো আবিরের। হৃৎপিণ্ডের 4 প্রকোষ্ঠ ছটপট করতে লাগলো মেঘের। আবিরের দিকে বিভোর দৃষ্টিতে তাকিয়ে আছে সে। আবির বাড়ির সকলের উদ্দেশ্যে বলল, বাইকটা কিনেছি, কেমন হয়েছে? আবিরের কণ্ঠ মেঘের মনের গহীনে ধাক্কা খায়। এতে হুঁশ ফেরে তার। দাঁড়িয়ে থাকতে পারছে না সে। এক দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা আটকে শুয়ে পড়ে মেঘ। মিম আর আদি হই হুল্লোড় করছে। আবির ভাইয়ার কাছে আবদার করছে ওদের বাইক নিয়ে ঘোরার জন্য। মালিয়া খান ছেলের পানে তাকিয়ে প্রশ্ন করলেন, বাসায় 2-3টা গাড়ি থাকার পরও বাইক কেন কিনলে? আমার গাড়িতে চলাচল ভালো লাগে না, অবলীলায় উত্তর দিল আবির। পিচ্ছিরা খুশি হলেও খুশি হতে পারেনি মালিহা খান, হালিমা খান আর আকলিমা খান। কারণ এই বাড়িতে বাইক ব্যবহার নিষেধ করেছেন স্বয়ং আলী আহমদ খান নিজেই। তিনি কোনো এক বয়সে বাইকে অ্যাক্সিডেন্ট করেছিলেন। সেই থেকে বাইক কিনা বা বাইকে চলাচল নিষিদ্ধ করেছেন। ইকবাল খানের খুব ইচ্ছে ছিল বাইক কেনার, কিন্তু বড় ভাইয়ের নিষেধ অমান্য করার সাধ্য নেই, তাই কিনতে পারেনি। তানভীর খুব করে চেয়েছিল বাইক কিনতে। রাজনীতির সুবাদে অনেক জায়গায় চলাচল করতে হয়, বাইক থাকলে সুবিধে হয়। বাবা মোজাম্মেল খানকে বলেও ছিল সে, কিন্তু বাবার এক কথা, তার বড় আব্বু বাইক পছন্দ করে না। তোর দরকার পড়লে তুই একটা গাড়ি সব সময় ব্যবহার করিস, তারপরও বাইক কেনার নাম মুখে আর নিস না। আবির বাড়ি ফিরছে 24 ঘন্টা হবে হয়তো। এর মধ্যেই বাইক কিনে ফেলেছে।
এর পরিণাম কি হবে তা ভেবে ভয়ে আতঙ্কে যাচ্ছে বাড়ির 3 বউ। অষ্টাদশীর হৃদয় কাঁপছে, কেমন জানি অস্থির লাগছে সবকিছু। পরিচ্ছন্ন নয়নে তাকিয়ে আছে রুমের জানালার দিকে, দৃষ্টি তার অসীম দূরত্বে। কি জানি কি ভাবলো, কতক্ষণ হঠাৎ ঝলমলিয়ে উঠল। মেঘ সঙ্গে সঙ্গে চোয়াল শক্ত করে নিজেকে নিজেই প্রশ্ন করলো। শ্বাস ছেড়ে নিজের মাথায় গাঁটটা মেরে মেঘ বলেছি, মেঘজি কি সব ভাবছিস তুই? কেউ কি তার চাচাতো ভাইয়ের উপর ক্রাশ খায়? ভালো ভদ্র হলেও মানা যেত, এমন গুরুগম্ভীর বদমেজাজি আর হিটলার স্বভাবে কেউ কি কারো ক্রাশ হয়? যে ছেলে 10 বছর মেয়ের গায়ে হাত তুলতে পারে সে আর যাই হোক আমার ক্রাশ হতে পারে না, এটা ভাবতেই মেঘের বুক ভেসে আসে কষ্টে। নিজেকে স্বাভাবিক করতে মোবাইল হাতে নিয়ে কল করে মেঘের সবচেয়ে কাছের বান্ধবী বন্যাকে। প্রথম কল দিতে রিসিভ হয় কল। বন্যা বলল, আসসালামু আলাইকুম, কেমন আছো বেবি? মেঘ বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালোই আছি, তুই কেমন আছিস? বন্যা বলল, হঠাৎ আমার স্মরণ করার কোনো স্পেশাল কারণ আছে? তোর তো আবার ভাঙা ফোন, ঠুসঠাস বন্ধ হয়ে যাবে। মেঘ রাগান্বিত স্বরে এক প্রকার হুঙ্কার দিয়ে বলে, তুই আজ কোচিংয়ে আসিসনি কেন? কি যে একটা জিনিস মিস করেছিস। বন্যা বলল, কি মিস করেছি বলে ফেল বান্ধবী। মেঘ বলল, এখন বললে কি আর সেই ফিলটা পাবি নাকি আজও? বন্যা বলল, আরে বেবি বলো তুমি। কাল শুক্রবার কোচিং বন্ধ, আবার দেখা হবে রবিবারে, ততদিন সহ্য হবে না, বলে ফেল প্লিজ। মেঘ বলল, আমার হাতে এখন আইফোন 30 প্রো ম্যাক্স। মেঘের কথা বন্যা এক বিন্দুও বিশ্বাস করেনি, হেসে উড়িয়ে দিয়ে বলছে, এখন বল, একটু পর 14 প্রো ম্যাক্স কিনতে যাচ্ছিস, যাকে তার ভাই একটা আধভাঙা ফোন দিয়েছে ব্যবহারের জন্য, দিনে 100 বার বন্ধ হয়ে যায়, তার হাতে নাকি আইফোন? তুই কি ঘুম থেকে স্বপ্ন দেখে উঠলি নাকি? মেঘের উৎফুল্ল মেজাজ আচমকাই বিগড়ে গেল। অভিমানী সুরে বলল, কাল আবির ভাই আসছেন বিদেশ থেকে, উনিই নিয়ে আসছেন আমার জন্য। বন্যা বলল, তাই বল, না হয় তোর যে ভাই সে তোকে এই জীবনে ফোন কিনে দিত না, তোর বাবা দিতে চাইলেও সে আছাড় মেরে ভেঙে ফেলতো। ওয়েট ওয়েট, এই আবির ভাইটা কে রে, যে তোকে ছোটবেলায় মেরেছিল সে? মেঘ মুখ কালো করে উত্তর দিল, হ্যাঁ, আমার চাচাতো ভাই। বন্যা বলল, তা তোর প্রতি এত মায়া হলো কিভাবে ওনার? মেঘ বলল, জানি না, শোন তোকে কি বলি। বন্যা বলল, হ্যাঁ বল। মেঘ বলল, আসলে আজকে বিকেলে আবির ভাইয়াকে দেখে ছোটখাটো একটা শক খেয়েছি। বন্যা বলল, মানে? মেঘ বলল, কি সুদর্শন চেহারা, দাঁড়ানো স্টাইল, লুক আর আগোছালো চুল দেখে আমার মনটাই এলোমেলো হয়ে গেছে। আমি মনে হয় ওনার উপর ক্রাশ খেয়েছি। মুখ ফুলিয়ে শ্বাস ছাড়ে, একটু ধাতস্থ হয়ে গুরুগম্ভীর সুরে বন্যা বলল, তোর মাথা ঠিক আছে মেঘ? তুই এত বছর যাবৎ বলছিস এই মানুষটা তোর শৈশব নষ্ট করে দিয়েছে, আজ কৈশোরে পা দিতেই এই মানুষটার উপর ক্রাশ খেয়ে ফেলেছিস? মানুষ রং বদলায়, কারণে অকারণে বদলায়, কথাটা এতদিন শুনেছি, কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে এই কথাটা 100% সত্যি। না হয় যাকে এত বছর শত্রু ভেবে এসেছিস আজকে তার কথা অবলীলায় বলে যাচ্ছিস। বাহ মেঘ বাহ। মেঘের নীরবতা বুঝতে পেরে বন্যা আবার বলা শুরু করলো, এইসব কোনো বিষয় না বেবি, হঠাৎ করে দেখেছিস তো তাই আহামরি সুদর্শন লেগেছে, বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল, দেখবি সব ঠিক হয়ে গেছে। আমরা না দুজন দুজনের কথা দিয়েছিলাম, একজনের বিপথে গেলে আরেকজন সামলাবে, ভুলে গেলি? স্পষ্ট বোঝা গেল মেঘের বদলে যাওয়া অভিব্যক্তি। সহসা নিজেকে সামলিয়ে আচমকা প্রশ্ন করে বসলো, আমি কি দেখতে সুন্দর না? আমি কি কারো ক্রাশ হওয়ার যোগ্য না? মেঘের আকস্মিক প্রশ্নে বন্যা কিছুটা হতভম্ব হলো, এরপর কয়েক মিনিট শুধু হেসেই গেল। স্বাভাবিক সুরে বলল, অবশ্যই তুই সুন্দর, ক্রাশ খাওয়ারও যোগ্য, কিন্তু তুই ছেলেদের ক্রাশ হতে পারবি কি না সন্দেহ আছে। হতে পারিস রাস্তাঘাটের, গাছগাছালির, রংচটা দেওয়ালের, গরু ছাগলেরও হতে পারিস। রাগে ফুঁসতে ফুঁসতে কোল কেটে দিয়েছে মেঘ, আর ভাবছে আজকাল সান্ত্বনা দিতে চাইলেও মানুষ মজা নেই। যদিও বন্যা হাসির কারণটা খুবই স্বাভাবিক, মেঘকে বরাবর ওই চোখেই রেখেছিল তানভীর সহ বাড়ির সকলে। 6 থেকে 10 বছর পর্যন্ত পড়েছে গার্লস স্কুলে, তারপর গার্লস কলেজ। আহারে জীবন ধু ধু মরুভূমির মতো, কোথাও কেউ নেই,
স্কুল কলেজের সামনেই বাসার গাড়ি থাকতো, বাসা টু স্কুল, স্কুল টু বাসা। কোনো ছেলে না দেখলে ক্লাস কিভাবে খাবে? বোধ শক্তি হওয়ার পর মেঘের মনে হয় 2-3টে বিয়ে বাড়ি খেয়েছে কাজিনদের, যাকে বলে নামের বিয়ে খাওয়া। তানভীরের ভয়ে বিয়ে বাড়ির এক কোনায় বসে থাকতো মেঘ। ভাইয়ের কড়া শাসন ছিল, ঘর থেকে বের হতে পারবি না, বরযাত্রী আসলে তো আরো না। ঘরের ভেতরেই তার জন্য খাবার পাঠানো হতো। তানভীর নিজেই বোনকে খাওয়াতো ইচ্ছে মতো। তারপর বিয়ে শেষ হলে মা বোনকে নিয়ে চলে আসতো। গায়ে হলুদে নাচা, গান গাওয়া, এমনকি মেহেন্দিও দিতে পারেনি কখনো। এই কষ্টে এখন আর মেঘ কারো বিয়ে বাড়িতেই যায় না। এতে তানভীর মনে হয় হাঁপ ছেড়ে বেঁচেছে। মেঘের এই সাদা কালো জীবনের কথা শুনলে বন্যা কেন, পৃথিবীর সব মানুষই হাসবে। জীবনটা তার তেজপাতা হয়ে গেছে। মাঝে মাঝে ভাবে এই বাড়িতে জন্মানোটা কি খুব দরকার ছিল? কয়েকবার বন্যা কল ব্যাক করেছে নিজের জীবনের হতাশার জন্য। মেঘ আর কল রিসিভই করেনি। বান্ধবীকে রাগ দেখে কি হবে? জীবন যেখানে যেমন তা মানতেই হবে। মেঘের বেস্ট ফ্রেন্ড হওয়ার খেসারত দিতে হচ্ছে বন্যাকেও। মেঘের সাথে সাথে বন্যাকেও চোখে চোখে রাখে তানভীর। কথায় আছে, সঙ্গ দোষে লোহা ভাসে। সঙ্গ খারাপ হলে মেঘও খারাপ হবে। তাই সব সময় বন্যার পেছনে লোক লাগিয়ে রাখে। শুধু বন্যায় না, আরো 2জন বান্ধবী আছে মেঘের। একজন পাখি আর একজন মায়া। ওদেরকেও নজর রাখে তানভীর। বোনকে সব দিক থেকে প্রোটেক্ট করাই যেন তার প্রথম এবং প্রধান কাজ।